তোমরা অনেকেই হয়তো ভেবেছো প্রত্যেকটা প্রশ্নের অর্থ আমরা কি করে বুঝবো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো সহায়িকাতে দেয়া আছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অর্থ আমরা কি করে বুঝবো এবং অর্থ বুঝেই বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কি করে দেব। যদি এই ভাবনা তোমাদের থাকে তাহলে তোমরা পুরো ক্লাসটা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে হামেশাই বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্নের অর্থ কি করে বুঝতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের অর্থ বুঝে কিভাবে উত্তর করতে হয়। আর অনুশীলনীতে দেয়া সমস্ত গ্রামারগুলো করানোর সময় আমি তোমাদেরকে নির্দিষ্ট নিয়ম লিখিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা গ্রামার করানোর জন্য যে নিয়মগুলো ফলো করার প্রয়োজন, যে সিস্টেমগুলো ফলো করার প্রয়োজন, আমি সেই সিস্টেমগুলো তোমাদেরকে ওই সেন্টেন্সের পাশে লিখে দেখিয়েছি, যাতে করে ওই সিস্টেমটাকে ফলো করে ওরকম ধরনের সমস্ত গ্রামার তোমরা করতে পারো। সেই সিস্টেম আমি তোমাদেরকে দেখিয়ে রেখেছি। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রত্যেকটা গ্রামারের উত্তর কিভাবে করতে হয়, প্রত্যেকটা গ্রামার কিভাবে করতে হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, হামেশাই বুঝে যাবে। এবার আমরা মাই ওন টু ফ্যামিলি কবিতার কোশ্চেন আনসার করব এবং শেষে দেয়া যত গ্রামার আছে সমস্ত গ্রামারগুলো করব সঠিক নিয়মকে ফলো করে, এবং আমি পাশে তোমাদের জন্য নিয়মগুলো লিখে দেব যাতে তোমরা পরবর্তীতে নিজেরা একা একা করতে পারো। তো দেখো প্রশ্ন উত্তর কিভাবে করতে হয়। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। চুজ এখানে ভার্ব, বেছে নাও বা পছন্দ করো। দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি, টু কমপ্লিট সম্পূর্ণ করতে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ক্রিপিং ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলের মধ্যে চুপিসারে প্রবেশ করিয়া। ক্রিপিং মানে চুপিসারে যাওয়া, ইন অ্যান ওক উড একটা জঙ্গলের মধ্যে গিয়া বা প্রবেশ করিয়া এরকম অর্থে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, কবি খুঁজছিলেন। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই গঠনের মধ্যে আছে দ্য পোয়েট সাবজেক্ট, ওয়াজ লুকিং ফর কবি খুঁজছিলেন, অর্থাৎ ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম যোগ করে এই বাক্যটার অর্থ করতে হলো। কি খুঁজছিলেন, এখানে দেখো আইস্ট্যাগ একটা হরিণের খোঁজে গেছিলেন তিনি, অর্থাৎ এখানে স্ট্যাগ বলতে পুরুষ হরিণ, এই পুরুষ হরিণের খোঁজে কবি গেছিলেন। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়েন এভার যখনই অ্যান ওক ট্রি ইজ ফেল, যখনই একটা ওক গাছকে কেটে ফেলা হয়, দ্য নাম্বার অফ দ্য ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্লান্ট ইজ। যখনই একটা ওক গাছকে কেটে ফেলা হয়, এই যে বাক্যটা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে, দেখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইয়েস প্লাস অবজেক্ট, এটাকে প্যাসিভ ভয়েসের গঠনে করলে অবজেক্ট প্লাস এমিজ আর প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অ্যান ওক ট্রি ইজ ফেড, যখন একটা ওক গাছকে কেটে ফেলা হয় তাহলে কি হয়, দ্য নাম্বার অফ দ্য ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট, কবি অবশ্যই রোপণ করবেন। কটা গাছ রোপণ করবেন, এখানে দুটি গাছ রোপণ করার কথা বলা হয়েছে, তো টু। তারপরেটা দেখো, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, যখন, হোয়েন যখন, কবি কবি, দ্য পোয়েট কবি, কাম আউট বেরিয়ে আসা, কেম আউট বেরিয়ে এসেছিলেন, অফ দ্য ওক উড ওই ওক জঙ্গল থেকে, হিজ হার্ট তার হৃদয়টা, ওয়াশ ছিল তার হৃদয়টা ছিল, দ্যাট অফ এ ড্যাশ তার হৃদয়টা কি ছিল, তার হৃদয়টা ছিল একটা গাছ আর ট্রি। এবার দেখো আমরা ট্রু ফলস করব, তার আগে এখান থেকে এত দূর এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার অর্থ বুঝে নেব, অর্থাৎ কি বলতে চেয়েছে এই এই লাইনটার দ্বারা সেটা বুঝে নেব। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, স্টেট বর্ণনা করো, ওয়েদার যদি কিনা, দ্য ফলোয়িং নিম্নলিখিত স্টেটমেন্ট বর্ণনাগুলো আর হয় ট্রু অর ফলস, যদি কিনা নিচের বর্ণনাগুলো সত্যি কিনা মিথ্যা হয় তা বর্ণনা করো, অর্থাৎ নিচের বর্ণনাগুলো সত্যি কিনা মিথ্যা তা বর্ণনা করো। তারপর দেখো প্রোভাইড, প্রোভাইডটা ভার্ব, সরবরাহ করা বা দেয়া, প্রোভাইড দাও বা সরবরাহ করো, সেন্টেন্সেস বাক্যগুলোকে দাও, ফ্রেস অনুচ্ছেদ, ওয়ার্ডস অর্থাৎ শব্দ, ইন সাপোর্ট অফ ইউর আনসার তোমার উত্তরের সাপেক্ষে
যুক্তি হিসাবে তুমি সেন্টেন্স বা ফ্রেজ বা কয়েকটা শব্দ দিতে পারো। এবার কোশ্চেন নাম্বার 1 দেখো, দি ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ। বৃদ্ধ মহিলাটি ধরে রেখেছিলেন বা রেখেছিলেন দ্য পোয়েট সিক্রেট, কবির গোপন রহস্যকে, ইন হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখেছিলেন। এখানে দ্য ওল্ড ওম্যান সাবজেক্ট, হোল্ড ধরে রাখা, হোল্ড হেল্ড হেল্ড ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। তো এই লাইনটা সত্যি কথা বা এই যে এই উক্তিটা সত্যি, এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দেওয়া হলো, সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। এই যে লাইনটা, এই লাইনটা টেক্সটের মধ্যে আছে এবং তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে সমস্ত লাইনগুলো টেক্সট থেকে দিতে হবে। অর্থাৎ তুমি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যেটা দেবে উত্তরের উত্তরের সাপেক্ষে সেটা তোমাকে টেক্সট থেকে নিয়ে দিতে হবে। এই লাইনটা টেক্সটের মধ্যে আছে, এখানে প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্টই টেক্সটের মধ্যে আছে। আমি টেক্সট থেকে এটা নিয়ে এখানে দেখিয়েছি। তারপরেরটা, দ্য পোয়েট দ্য ট্রিজ টাইপস, গাছেদের জাতিরা বা গাছের উপজাতিরা, অর্থাৎ গাছের যে উপজাতি থাকে সেই উপজাতিগুলো, অর্থাৎ কিছু গাছ সেড বলেছিল, দ্যাট যে বলেছিল যে, দ্য পোয়েট ইজ বদার, কবি বিরক্ত বোধ করেন, টু সি দেখে, দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, অর্থাৎ ওক গাছগুলোকে কেটে ফেলা দেখে কবি বিরক্ত বোধ করেন। এটি ফলস, কবি বিরক্ত বোধ করেননি। তো ফলস হিসেবে অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দেওয়া হচ্ছে দেখো, উই আর চপ ডাউন, উই আর টোড আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, আমাদেরকে কেটে ফেলা হয়, চপ চপ মানে কুচি কুচি করে কাটা, উই আর চপ ডাউন আমাদেরকে কুচি কুচি করে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, তোমরা চোখ মেলেও দেখো না। দেখো এই যে বাক্যটা এখানে প্যাসিভ ভয়েসের গঠনে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন, এখান থেকে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন, আর এই যে পার্টটি আছে এই পার্টটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে। তো এটাই সাপোর্টিং স্টেটমেন্ট। কোশ্চেন সি এর দিকে দেখো, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, দ্য পোয়েট কবি, নেভার কখনোই না, কাম আউট বেরিয়ে আসা, কেম আউট বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ কখনোই বেরিয়ে আসতে পারেননি বা আসেননি, অফ দ্য ওক উড ওক জঙ্গল থেকে কখনোই বেরিয়ে আসতে পারেননি। দেখো এই লাইনটা ফলস, তিনি বেরিয়ে এসেছিলেন। তার যুক্তি হিসাবে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেয়া হলো, হোয়েন আই কেম আউট অফ অ্যান ওক উড, যখন আমি ওক উড থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সাহচর্যে বেরিয়ে এসেছিলাম, অর্থাৎ এটি সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো, আনসার দি ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তোমাকে সর্বপ্রথম প্রশ্নের অর্থ বুঝতে হবে টেন্স অনুযায়ী, তারপর টেন্স অনুযায়ী তোমাকে কোশ্চেনের আনসার করতে হবে। দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুইক অ্যাওয়ে, কখন কবি দ্বিতীয়বার জাগরিত হয়েছিলেন, এটা হলো কোশ্চেন। দেখো কোশ্চেনটি মিলে গেছে এখানে, ডব্লিউ ইজ ওয়ার্ড, তারপর ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবেই এটা মেলানো আছে। এর উত্তর লিখতে গেলে, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর লিখতে গেলে তোমাকে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে উত্তরটা লিখতে হবে। তো দেখো, হোয়েন দি ওল্ড ওম্যান ওপেন হার ব্যাগ, যখন বৃদ্ধ মহিলাটি তানার ব্যাগটা খুলেছিলেন, দ্য পোয়েট অ্যাওক টুইক, কবি তখনই দ্বিতীয়বার জাগরিত হয়েছিলেন। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইল্ড টু মেক দ্য প্রমিস, হোয়াট উড হ্যাপেন কি ঘটতো, টু দ্য পোয়েট কবির, এখানে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটি লেখা হয়েছে, একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস ক্যান কুড শুড উড মাই মাইট অপ্ট, এইভাবে সাজানো আছে। তো এখান থেকে সাবজেক্ট নেব, তারপরে তারপরে উড নেব, এইভাবে আমি কোশ্চেনটির আনসার করব। তো দেখো, দ্য পোয়েট উড ডাই, কবি মারা যেতেন, ইফ হি ফেল টু প্রমিস, যদি তিনি ব্যর্থ হতেন প্রতিজ্ঞা বজায় রাখতে। এখানে প্রমিসটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ইনফিনিটিভ হিসেবে গ্রামারের প্রয়োগ করা হচ্ছে। কবি মারা যেতেন যদি তিনি ব্যর্থ হতেন
ওই প্রতিশ্রুতি বজায় রাখতে। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল, দ্যাট অল্টার দ্য পোয়েট। কোশ্চেনটা অর্থ বোঝার চেষ্টা করো। হোয়াট কি, ওয়াজ ছিল কি ছিল, ইট এটা, এটা কি ছিল, যেটা, দ্যাট যেটা, অল্টার পরিবর্তন করা, ইডি যুক্ত করে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করা হচ্ছে, পরিবর্তন করেছিল, দ্য পোয়েট কবিকে। এটা কি ছিল যেটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল বা পাল্টে দিয়েছিল বা পাল্টে দিয়েছিলেন। কি কি বলছে এখানে দেখো, দ্য ড্রিম অফ আ ট্রু ফ্যামিলি, এখান থেকে এটা সাবজেক্ট পার্ট, একটা প্রকৃত পরিবারের স্বপ্ন অল্টার পাল্টে দিয়েছিল দ্য পোয়েট কবিকে, অর্থাৎ একটা প্রকৃত পরিবারের স্বপ্ন কবিকে পাল্টে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল। এবার দেখো এখানে কি বলছে, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে এই বাক্যগুলো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে তিনটি। তো এই তিনটি ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করব। দেখো আমি একটা সেন্টেন্সের গঠন এখানে লিখে দেখিয়েছি এবং বাকি সেন্টেন্সের গঠনগুলো আমি ন্যারেশন চেঞ্জের গঠনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা সেই গঠন অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করলে কখনোই তোমাদের আর ভুল হবে না। দেখো কি বলছে, রাহুল আস্কড দীপা, রাহুল দীপাকে জিজ্ঞাসা করেছিল। এখানে আস্কড মানে বলা, এই অর্থ তুমি ধরতে পারো। রাহুল দীপাকে বলল, কি বলল, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে। দেখো এখানে এই যে রিপোর্টিং ভার্বটা, এই ভার্বটা তোমার যাই থাক না কেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ইনভাইটেড কমার মধ্যে থাকা যে বাক্যটা, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সের মধ্যে আছে সেটাই ফ্যাক্ট। এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে, সুতরাং এই যে ভার্বটা এটা আস্কড অথবা ওয়ান্টেড টু নো অথবা এনকোয়ার, এই কটার মধ্যে একটা হবে। আর কি হবে, এই যে পরবর্তী লিঙ্ক পার্টটা যোগ করার জন্য, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্টটা যোগ করার জন্য তোমাকে একটা লিঙ্ক আর নিতে হবে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আমি এখানে রিপোর্টিং ভার্বটাকে আস্কড করে দিয়েছি। এখানে সেড ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে সেড অথবা সেস অথবা টোল, এরকম তো থাকে। তো এখানে যা থাক থাক সেটা তোমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে থাকা সেন্টেন্সটা কি সেন্স বা অর্থ প্রকাশ করতে চাচ্ছে সেটাই ব্যাপার। এই সেন্টেন্সটা জিজ্ঞাসা করা অর্থ প্রকাশ করেছে, ওর জন্য এটা আস্কড হবে, তাই এখানে আস্কড করলাম আমি। রাহুল আস্কড দীপা, রাহুল দীপাকে জিজ্ঞাসা করেছিল ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, সে স্কুলে আজকে যাবে কিনা সেটা জিজ্ঞাসা করেছিল। দেখো এখানে এই উডটা কেন হলো আর এই টুডেটা দ্যাট ডে কেন হলো, এখানে দেখো আমি গঠনে তোমাদের দেখিয়ে দেব ন্যারেশন চেঞ্জের গঠনে গিয়ে। দেখো এই যে এই গঠনের মধ্যে পড়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে পড়েছে, এই জন্য ইফ হিসেবে এখানে লিঙ্কার এসছে। আর ওখানে টুডেটা দ্যাট ডে এই জন্য হয়েছে, দেখো টুডে, টুডে থাকলে দ্যাট ডে করতে হয়, এখানে আছে টুডে, টুডে থাকলে দ্যাট ডে, এই যে টুডের জন্য দ্যাট ডে করতে হলো। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে যদি থাকে, অর্থাৎ শ্যাল উইল থাকলে শুড উড দুটোর মধ্যে একটা হয়ে যায়, সেজন্য এটা উড হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, রীতা সেড টু আয়েশা, রীতা আয়েশাকে বলল, কি বলল, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই যে বাক্যটি দেখো, এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ কি, কামন ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হলো আদেশ উপদেশ অনুরোধ করা। তো এখানে দেখো অনুরোধ করা বুঝিয়েছে, ওই জন্য রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড হয়ে যাবে, তার জন্য আমি এটা এই লিখলাম, রীতা রিকোয়েস্টেড, রীতা অনুরোধ করেছিল কাকে, আয়েশাকে অনুরোধ করেছিল টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। ন্যারেশন চেঞ্জের গঠনে গিয়ে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে কি আছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে আছে এই সেন্টেন্সটা, তাহলে এখানে কি আছে, রীতা সেড টু আয়েশা, এই যে সেটটা এখানে এই পার্টটা সবসময় এক থাকবে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, পুরো এই পার্টটা মিলে গেছে ডাইরেক্ট স্পিচের সঙ্গে।
ইনডাইরেক্ট স্পিচ করতে হলে কি করতে হবে, সরি এটা ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচে মিলে গেছে। ইনডাইরেক্ট স্পিচ করতে হলে তোমাকে এই গঠন বরাবর যেতে হবে। আমি ঠিক এই গঠন বরাবর গিয়েছি, তোমরা দেখে নাও। সুতরাং কি হচ্ছে, রীতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ, দেখো রীতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ এ গ্লাস অফ ওয়াটার, ঠিক এইভাবেই আমি করলাম। পরেরটি দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটিল গার্ল, বৃদ্ধ লোকটি বলেছিলেন ছোট্ট মেয়েটিকে। এখানে টোলটা ভার্ব আছে, দেখো এই যে সেন্টেন্সটা ইনভাইটেড কমার মধ্যে, এই সেন্টেন্সটা কি প্রকাশ করছে এখানে, এই সেন্টেন্সের দ্বারা কামনা বাসনা বা ইচ্ছা প্রকাশ করছে। তো ইচ্ছা প্রকাশ করার জন্য আমার এই টোল্ড ভার্বটা অর্থ পরিবর্তন হয়ে কি হবে, উইস্ট অথবা প্রে হবে। যেহেতু বৃদ্ধ লোক প্রার্থনা করতে পারে না ছোট মেয়েটাকে, ওর জন্য উইস্ট হচ্ছে। কি হলো, দ্য ওল্ড ম্যান উইস্ট দ্যাট, বৃদ্ধ লোকটি ইচ্ছা প্রকাশ করেছিল যে দ্য লিটিল গার্ল মাইট বি হ্যাপি, ছোট্ট মেয়েটা সুখী হতে পারে। দেখে নাও এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ সরি অপটেটিভ সেন্টেন্সের গঠনে এইটা আছে, ঠিক এই গঠনটাকে আমি ফলো করেছি। শুধু এইখানে এই যে তিনটি ন্যারেশন দেওয়া আছে, এই তিনটি ন্যারেশনের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মটা তা নয়। তুমি যে কোনো ন্যারেশন যেখান থেকেই পাবো না কেন, এই নিয়মটাকে অ্যাপ্লাই করে তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তারপর দেখো কি বলছে, ডু অ্যাজ ডিরেক্টেড, ডু করো, অ্যাজ ডিরেক্টেড যেমন নির্দেশ দেয়া হলো তেমন করো। রাজন সেড, রাজন বলল, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, রাজন রাজন বলল কে রবীন্দ্রনাথের নাম জানে না। চেঞ্জ পরিবর্তন করো ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমি ক্লাস বহু আগে তোমাদের দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অতি সহজে পেতে পারো। তবু আমি একটা মূল যে দিক নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা সেটা এখানে বলছি। দেখো নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হলে তোমাকে অর্থের কোনো পরিবর্তন করলে হবে না, অর্থটাকে একই রাখতে হবে। আর নেগেটিভ থেকে যদি তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করো তাহলে ওই বাক্যের মধ্যে থাকা নো, নট, নান, নাথিং, নোবডি, নো হায়ার অর্থাৎ ইত্যাদি নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে থেকে কোনোটাই তুমি দিতে পারবে না, আর অর্থটাকে একই রাখতে হবে। দেখো এখানে আমি তাই করেছি। রাজন সেড, রাজন বলল, দ্যাট যে, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, এটাকে করলে কি হবে, এভরিওয়ান নোজ, প্রত্যেকেই জানে, দ্য নেম অফ রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের নাম সবাই জানে। তারপরেটি দেখো কি বলছে, সঙ্গীতা রানস ফাস্টার দেন এনি আদার গার্ল ইন হার ক্লাস, সঙ্গীতা তার ক্লাসের যে কোনো মেয়ের থেকে দ্রুত দৌড়াতে পারে। এই যে বাক্যটা দেখো কম্পারেটিভ ডিগ্রি গঠন, কম্পারেটিভ ডিগ্রির গঠনে আছে। এই বাক্যটা এখানে করতে বলেছে কি, ইউজ দ্য পজিটিভ ফর্ম অফ ফাস্টার, তাহলে পজিটিভ ফর্ম কি হবে, ফার্স্ট, এটাকেই ব্যবহার করতে হবে এবং বাক্যটার অর্থ তোমাকে বজায় রাখতে হবে, অর্থের কোনো পরিবর্তন তুমি করতে পারবে না। তো দেখো পজিটিভ ডিগ্রি করতে বলেছে বলে আমি এখানে পজিটিভ ডিগ্রির গঠনটা লিখে নিয়েছি। পজিটিভ ডিগ্রির দুটো গঠন আছে। পজিটিভ ডিগ্রির কটা গঠন আছে, দুটো। একটা গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাস প্লাস পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ পিএ প্লাস অ্যাস প্লাস অবজেক্ট, এই গঠন, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট, এই গঠন। এই দুটো গঠনের মধ্যে একটাতে করতে হবে। দেখো এখানে প্রথম গঠনটা প্রযোজ্য, নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, ক্লাসের অন্য কোনো মেয়ে সঙ্গীতার মতো দ্রুত দৌড়াতে পারে না। তার মানেই সঙ্গীতা ক্লাসের অন্যান্য মেয়েদের থেকে দ্রুত দৌড়াতে পারে। এই যে বাক্যটা, এই বাক্যটার অর্থের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে অর্থ, এবং পজিটিভ ডিগ্রি করতে বলেছে, পজিটিভ ডিগ্রির গঠন মিলিয়ে আমরা এই সেন্টেন্সটা লিখেছি। পরের বাক্যটা দেখো, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর হার ট্রাভেল, দেখো কৌশিকী এখানে সরি ফর দ্য ট্রাভেল, কৌশিকী একটা মেয়ে
ব্লেম দোষ দিয়েছিল হার ফ্রেন্ড তার বন্ধুদেরকে ফর দ্য ট্রাবল তার সমস্যার জন্য কৌশিকী তার বন্ধুদেরকে বা বন্ধুকে যোগ আহ, দোষ দিয়েছিল। ব্লেমটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো, ভার্ব থেকে শব্দের উৎপত্তি হয়। ব্লেম দোষ দেয়া আবার দোষ, এখানে যে বাক্যটা ব্যবহার করা হবে ব্লেমটাকে, অর্থাৎ বাক্যটাতে ব্লেম শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলেছে, তাহলে দোষ হিসেবে ব্যবহার করতে হবে ব্লেম শব্দটাকে। দেখো, তাহলে অন্য তোমাকে ভার্ব আনতে হবে। তুমি যদি বাংলায় এরকম বলতে চাও, কৌশিকী তার বন্ধুদেরকে দোষ দিয়েছিল তার সমস্যার জন্য, কৌশিকী দিয়েছিল এই পার্টটা তুমি আগে করে নাও, তাহলে কি হবে, কৌশিকী গেভ ব্লেম, কৌশিকী দিয়েছিল, কি দিয়েছিল, দোষ, ব্লেম হার ফ্রেন্ড তার বন্ধুকে ফর ট্রাবল। এখানে তুমি পুট দিয়েও করতে পারো, তবে গেভ দিয়ে করলে ভালো শোনায়। কারণ কি, ব্লেম দোষ দেয়া, আমি তোমাদের আগেই বলেছি কোনো ভার্ব থেকে যদি করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া এগুলো সরিয়ে নাও, তাহলে যে পার্টটা পড়ে থাকবে সেটা নাউনের অর্থ হবে। তো এখানে এই ব্লেমটা নাউন হিসেবে ব্যবহার করা হলো। কৌশিকী পুট অথবা গেভ ব্লেম হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, কৌশিকী তার বন্ধুকে দোষ দিয়েছিল তার সমস্যার জন্য। দেখো, আমি তোমাদেরকে গ্রামারগুলো নিয়ম বরাবর শেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় এবং আমি নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হই।